থমকে যায় রাহুল। ওর ঘরের সমস্ত আলো একবার জ্বলতে লাগলো আর একবার নিভে যেতে লাগলো। যখন আলো জ্বলতে লাগলো তখন একটা বিশ্রী দৃশ্য ওর চোখের সামনে ফুটে উঠতে লাগলো। একটা মেয়ে সিলিংয়ে ঝুলছে, তার খোলা চুল আর শাড়ির অঞ্চল কেমন বাতাসে দোল খাচ্ছে, সাথে ভেসে আসছে একটা বিশ্রী সুর। আমি 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 তোমার সাথে বাঁচতে চাই, তোমার সাথে। আর পরক্ষণেই ওর গলার স্বর বদলে যায়। দড়ি চেপে লেগে থাকার দরুন কেমন ফ্যাকাশে কণ্ঠে ভেসে আসতে লাগলো কণ্ঠটা। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। অফিসের কলিগদের কাঁধে হাত রাখছিল রাহুল। ওহ যাক, বস অবশেষে ছুটি দিল। বুঝলি, একটু বেশি ছুটি নিলাম, না হলে বউ আবার খুন করে ফেলবে ওদিকে। অফিসের হ্যান্ডসাম ছেলেদের মধ্যে রাহুলও আছে। কলকাতার একটা বড় কোম্পানিতে উঁচু পদে চাকরি করে। 6 ফুট প্রায় উচ্চতা ওর, গায়ের রং হালকা ফর্সা, চাপ দাড়ি রাখার সাথে গোঁফও রাখে। হাসলে কিন্তু গালে একটা সুন্দর টোল পড়ে। অবশেষে 33 বছরে এসে মায়ের দেখে রাখা মেয়েকে বিয়ে করেছে। কৌশিক কানের কাছে ফিসফিস করে বলল, এই হানিমুন প্লেস কোথায়? আর হানিমুন প্লেস মেদিনীপুরে আমাদের পৈতৃক বাড়ি, ওখানে দেবী অন্নপূর্ণার মন্দিরে পুজো দিতে যাবো রে। ওখানেই কাটিয়ে আসবো 6টা দিন। হ্যাঁ, সবাই মিলেই যেতেন, কিন্তু বাপির বাতের ব্যথাটা বেড়ে গেছে, মা বাবা কেউই যেতে পারছে না। সেদিন বিকেলে যখন ওরা বেরোচ্ছিল আকাশটা কেমন ভারী হয়ে আসছিল। মা ওর স্ত্রী মীরার হাতটা ধরে বললেন, সব ঘরে যেও না মা, বুঝতেই তো পারছো অনেক দিন কেউ থাকে না, আর একা কোথাও যাবে না, কিন্তু রাহুলের সাথে সাথে যেও, কেমন? রাহুলের কানটা ধরে বলল, বৌমা ফিরলে কিন্তু আমি সব জিজ্ঞেস করব, যদি কোনো গাফিলতি হয় ত্যায্য করব তোকে। রাহুল কান ছাড়িয়ে বলল, হ্যাঁ, আমি তো কেউ না, ওই মীরাই সব। মীরা মৃদু হেসে বাবা আর মাকে প্রণাম করে গাড়িতে এসে বসল। গাড়ির ড্রাইভ করতে শুরু করলো রাহুল। একবার পাশের সিটে বসা মীরার দিকে তাকালো। আজ এই গোলাপি রঙের সিল্কের শাড়িতে ওকে আরও মোহময়ী লাগছে। ওদের অ্যারেঞ্জ ম্যারেজ, এখনও ঠিকমতো মিশতে পারেনি। তবে মীরা খুব লাজুক মেয়ে, ওর চোখের দিকে তাকালেই লজ্জায় কেমন চোখ সরিয়ে ফেলে। মীরা ওর তাকানো দেখে বাইরের দিকে চোখ রাখল। ওর চেড়ি রাখা লম্বা চুল থেকে তখন শ্যাম্পুর একটা মিষ্টি ঘ্রাণ আসছে। রাহুল মুখ ঘুরিয়ে মনে মনে বলল, আমি যেন শ্বশুর আর আমার পাশে আমার বৌমা বসে আছে। পূর্ব মেদিনীপুর শহর পেরিয়ে ইচ্ছেপুর গ্রামের দিকে গাড়ি এগিয়ে যেতে থাকে। ততক্ষণে বিকেল গড়িয়ে গিয়েছে। আকাশটা বড্ড মেঘলা। আষাঢ় মাসের দিন, চারিদিক কেমন যেন অন্ধকার। হঠাৎ পাশের পুকুরের দিকে চোখ যেতেই মীরা দেখল কেউ একটা দাঁড়িয়ে আছে পুকুরের পাড়ে। ওই আবঝা আলোয় তার জল জল করা দুটো চোখ স্পষ্ট যেন দেখতে পেল মীরা। ওটা কে? বলতে বলতে চোখের পলক পড়ল একবার মীরার, আর তারপর চোখ মেলে দেখতেই কাউকে দেখতে পেল না। কাকে দেখলে? ড্রাইভ করতে করতে বলল রাহুল। মীরা জল খেয়ে ওর দিকে তাকালো। কেউ না। গাড়িটা এগিয়ে যেতেই এমন হলো কেউ যেন রাস্তার পাশের বনতুলসী গাছগুলোর পাশে দাঁড়িয়ে একবার মুচকি হাসল। এসেছো? যাক, কতদিন পর আবার কাউকে পাবো। বাড়িতে পৌঁছেই বৃষ্টি শুরু হলো।
ওরা পৌঁছাতেই রিনাদি আর ওর বর শুভদা ছুটে এলো। আপাতত দুজনেই দেখছে বাড়িটা। রাহুলের বাবার মতোই ওর বাকি দুই জেঠু বাইরে আছেন চাকরি সূত্রে। বাড়িতে বড় করে প্রতি বছর মনসা পূজা হয়, দুর্গা পুজো হয়, তখন প্রায় সবাই আসেন। অন্নপূর্ণা পূজাও হয়। তবে রাহুল আর মীরা এই সময়ে এসেছে কেবল মায়ের আশীর্বাদ নিতে। মাস দুয়েক আগেই রাহুলের বিয়েতে এসেছিল সবাই। ব্যাগপত্র সব দোতলার ঘরে রেখে দিয়ে দুজনেই চলে গেল কিচেনের দিকে। উফ, বৃষ্টি, ইলিশের গন্ধ পাচ্ছি। আজ কিন্তু জমে যাবে একদম। হ্যাঁ, বিছানায় পা ছড়িয়ে শুয়ে বলছিল রাহুল। ওর দিকে ঝুঁকে এলো মীরাও। যাও, আগে ফ্রেশ হয়ে এসো, বিছানায় অমনি উঠে গেলে। রাহুল ওকে আরও কিছুটা নিজের দিকে টানল। মীরার মাথার চুলগুলো রাহুলের মুখের আর বুকের ওপর এসে পড়েছে। মেয়েটার গা থেকে আসা মিষ্টি ঘ্রাণ রাহুলকে উন্মত্ত করে দেয় নিমেষেই। একজোড়া ঠোঁট নিয়ে এগিয়ে যায় মীরার ঠোঁটের দিকে। মীরা ওর দুই কাঁধ ধরে ওকে সরিয়ে দিল। ফ্রেশ হব, খিদে পাচ্ছে। বলেই তোয়ালে কাঁধে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। রাহুল ওর দিকে তাকায়। আমার ভালোবাসার স্বাদ পেলে না কোনো খিদেই থাকতো না, এত কিছু খাতাম। মেয়েটা ততক্ষণে ওর নাগালের বাইরে। গুনগুন করে গান গাইতে গাইতে শাওয়ারের জল গায়ে নিচ্ছিল মীরা। ওর বুকে পেঁচানো তোয়ালে ততক্ষণে ভিজে গিয়েছে। ওর দুধ সাদা শরীরের অনেকটাই দেখা যায়, যার উপর অনর্গল খাবি খেতে লাগলো সাদা ফেনার রাশি। কেউ যেন দাঁড়িয়ে আছে ঠিক ওর পেছনেই। মীরা ওকে দেখতে পায় না, কিন্তু ওর অস্পষ্ট ঝাপসা অবয়ব ফুটে উঠছে ভেজা আয়নায়। সে ফিসফিস করে বলছিল, আমিও আমিও এমন সুন্দর হতে চাই। এমন দুধ সাদা গায়ের রং, এমন নিটল শরীর। আমিও এমন হতে চাই। খিচুড়ি আর ইলিশ করেছিল শুভদা, ওই রান্না করে। ওদের যত্ন করে খেতে দিচ্ছিল রিনাদি। ম্যাডাম, অল্প খাওয়া কিন্তু আমি পছন্দ করি না। রিনাদি বলতেই মীরা ওর হাতটা ধরল। তুমি দিদি আর শুভ জামাইবাবু, আমাকে বোন করে ডাকবে। এত ম্যাডাম শুনতে আমার ভালো লাগে না। রিনাদি ওকে জড়িয়ে ধরল। শুভদাও অবাক চোখে তাকালো। মীরা আরও দুটো প্লেট নিয়ে বলল, একসাথে খাবো, একলা দুজনে কেন খাবো শুধু? গ্রামে একটাই সমস্যা, একটু বৃষ্টি হলেই কারেন্ট যায়। হলো তাই। চারিদিকে অঝোর বৃষ্টি। বৃষ্টির আওয়াজ বাদে আর কোনো আওয়াজ কানে আসছে না। মাথার পাশে টেবিলে জ্বলছে লণ্ঠন। একপাশে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে রাহুল। ঘুমন্ত রাহুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মীরা। ঘুমন্ত রাহুলের মুখটা কি নিষ্পাপ লাগছে। ওর খোলা বুকে এলোমেলোভাবে সেজে আছে ছোট ছোট লোমগুলো। ওর শরীর থেকে একটা পুরুষালী গন্ধ ভেসে আসছে। মনে পড়ে যায় বিয়ের রাতের ঘটনাটা। মীরা ক্লান্ত ছিল বলে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভেঙে গিয়েছিল তখন বেশ সুন্দর একটা পুরুষালী ঘ্রাণ নাকে আসছিল। চোখ মেলে দেখেছিল এই লোকটার বুকে লেপ্টে ঘুমিয়ে আছে ও। আর রাহুল সেই দিন ওকে দুই হাতে আঁকড়ে ঘুমিয়েছিল। তার সেই গায়ের নেশা লাগানো গন্ধটা, লোমের সুরসুরি আর হৃৎপিণ্ডের ধুক ধুক শব্দটা অনেক রাত অবধি সেদিন উপলব্ধি করেছিল মীরা। রাহুল, রাহুল। বৃষ্টিতে ভালো বোঝা না গেলেও কোনো মহিলার কণ্ঠ বলেই মনে হলো। পরের দুটো রুম পরে শুভ আর রিনার ঘর। রিনাদি এসেছে কি? রাহুলের কাঁধে হাত দিল মীরা। কি গো, শুনছো? দরজায় আরও জোর ঠকঠক শব্দ। মীরা ঠিক করলো আগে দরজা খুলবে গিয়ে।
আসছে বলতে বলতে দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ দরজা খুলতেই তার বাতাসে নেমে গেল ঘরের লণ্ঠন। এটাও গেল। বিরক্তিকর আওয়াজ করে সামনের দিকে তাকালো মীরা। তারপর অদ্ভুত কিছু দেখে চমকে উঠল। মীরা দরজার বাইরে কাউকে তেমন দেখতে পাচ্ছিল না। কে কে ছিল? তখনও আবঝা আবঝা বৃষ্টি। ওর সামনে হঠাৎ একটা অস্পষ্ট অবয়ব ভেসে উঠছিল। দরজা আটকে দিচ্ছিলে কেন? আমার আসতে সমস্যা হয় না? একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। মীরা ভালো করে তাকালো, কিন্তু অন্ধকার বলে তেমন কিছুই দেখতে পেল না। আবার বলল, কে কে? কোনো আওয়াজ নেই। তৎক্ষণাৎ মনে হলো কেমন একটা বাতাস যেন ঘরে ঢুকে গেল। অমনি কারেন্টটাও চলে গেল। রাহুল ঘুম ভেঙে উঠে দেখল দরজায় কেমন হতভম্ব চোখে দাঁড়িয়ে আছে মীরা। আরে মীরা, ওই মীরা, এখানে কি করছো? মীরা চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। একবার মনে হলো আমার কি ভ্রম হলো? তারপর সে ভাবল এমন কেন লাগলো যে সত্যিই কেউ কথা বলল। ভোরবেলা মীরা একটা অদ্ভুত স্বপ্ন দেখল। ও আর রাহুল গল্প করছিল। রাহুলের খোলা বুকে হাত রেখে তার ওপর থুতনি রেখে রাহুলের মুখের দিকে তাকিয়ে আছে মীরা। এখানে এসে তোমাকে যেন আরো কাছে করে পেলাম। রাহুল ওর মাথার চুলগুলো সাজিয়ে দিতে দিতে বলল, তুমি এত মায়াবতী কেন মীরা? ঠিক এমন সময় কি একটা ঝোড়ো বাতাস মীরাকে সরিয়ে দিল। মীরা পড়ে গেল, আর রাহুলের বুকের ওপর তখন অন্য একটা মেয়ে ও রাহুলের গলায় চুমু দিচ্ছিল। আমি তোমাকে আর কারোর হতে দেবো না রাহুল, কারণ না। রাহুল মেয়েটার কোমর জড়িয়ে ধরে ওকে নিজের কাছে টেনে নিল। আমিও তোমাকে। না, চিৎকার করে উঠল মীরা। তৎক্ষণাৎ ওর ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে দেখল ভোরের আলো ফুটেছে, আর ওর পাশে নেই রাহুল। রাহুল রাহুল আড়মোড়া ভাঙতে ভাঙতে বাইরে বেরিয়ে এলো। ওর ছুটে যাওয়ার সময় কতগুলো পায়রা ডানা ঝাপটায়। নিচে বাগানের দিকে চোখ গেল। রাহুল একটা সাদা চাদর জড়িয়ে বাগানের পাশে পুকুর ঘাটে বসেছে। ওর সামনে জলে ফুটে আছে কতগুলো পদ্ম। আর এই দোতলার বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে অবাক হলো মীরা। ওর পাশে কি কেউ বসে আছে? কোনো মেয়ে? ও হনহন করে নিচে নেমে গেল, পুকুর পাড়ে ছুটে এলো। রাহুল রাহুল, তুমি এত ভোরে এখানে? ঠিক এমন সময় পেছনে এসে রিনাদি। মীরা ডাকছে তোমাকে রাহুলদা। মীরা ঘুরে দাঁড়ালো। রাহুল, কিন্তু ও তো এখানে। বলতে বলতে সামনের দিকে তাকালো। ওখানে তো কেউ নেই। শান্ত পুকুরের ওপর কি একটা টপ করে পড়ে। জল তরঙ্গ কাঁপতে থাকে কিছুক্ষণ। ছুটে ওপরে আসে মীরা। তোমার জন্য কফি করেছি, এসো, বাকিরাও হাজির। তুমি কোথায় ছিলে বলো তো? কফির কাপটা এগিয়ে দিতে দিতে বলছিল। মীরা তখনও ভাবছিল একটু আগের ঘটে যাওয়া ঘটনাটা সত্যিই ছিল নাকি কল্পনা। মীরা, কি হয়েছে তোমার? রাহুল ওর কাঁধে হাত রাখতেই এক প্রকার চমকে উঠল মীরা। কই, না কিছু না। গ্রামের লোকজন সারাদিন ওদের সাথে দেখা করতে আসছে। এই নিয়ে সারাদিন ওদের বেশ কাটল। সন্ধ্যার সময় রাহুল একটু গ্রামের দিকে বেরোলো। এই শোনো, আমি একটুখানি আসছি। ওই সৌগতদার ছেলেটাকে একটুখানি দেখে আসবো। তুমি ঘরেই থেকো কিন্তু। রিনা রান্না করছে।
ও একটু হেল্প করে ভাবলো ওপরে যাবে। ডায়েরিতে কিছু লেখা হয়নি 2 দিন। বাড়িটা নিস্তব্ধ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ যায় পাশে ঝোপ হয়ে থাকা ছোট ছোট জামের গাছগুলোর দিকে। কেমন থোকা থোকা জোনাকি জ্বলছে ওইদিকে। গ্রামের দিক থেকে তখনও মাঝে মধ্যে ভেসে আসছে শঙ্খ বাজানোর শব্দ। পাশে বন বাদার থেকে ভেসে আসছে ঝিঁঝির ডাক। কখনো শোনা যাচ্ছে রাতচরা পাখির ডাক, আবার কখনো ঝিঁঝির ডাক। একটা পেঁচা আমলকি গাছটার আড়ালে বসে কেমন অদ্ভুত স্বরে ডাকছে। বাতাসে ভাসমান কিছু বুনো ফুলের গন্ধ। সন্ধ্যা তারা মিটমিট করে জ্বলছে আকাশের এক কোণে। ঘরে ঢোকার আগে বারান্দার আলো দপদপ করে নিভে আবার জ্বলতে লাগলো। ফায়ারিংয়ের শব্দ হলো। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে চারদিকটা দেখতে লাগলো মীরা। হঠাৎ অন্ধকার হতেই একটা গরম নিঃশ্বাস ওর কাঁধে পড়ল। কেউ যেন ছুটে এলো। বারান্দায় দপদপ করে ছুটে আসার শব্দ হলো। ওর কাঁধে কেউ হাত রাখলো। আমাকে আসতে দিতে চাও না কেন? কেন? একটা মহিলা কণ্ঠ। ভীত ফ্যাকাশে কণ্ঠে মীরা বলে উঠল, কে কে? আলো জ্বলে উঠল। কোথাও কেউ নেই। আমি কি খুব বেশি ভাবছি? ভাবতে ভাবতে মীরা ঘরে ঢুকলো। ওর নিজের ব্যাগে ঘেঁটে দেখে অবাক হলো। এখানেই তো ছিল ডায়েরিটা, কোথায় গেল? আর ঠিক এমন সময় চোখ গেল বিছানার ওপর, খোলা জানালার পাশে ডায়েরিটা। জানালা দিয়ে আসা বাতাসে তার পাতাগুলো উড়তে লাগলো। নিচে রিনাদি আর শুভদা খুব হাসাহাসি করে গল্প করছে। সেটাই শোনা যাচ্ছে কিছুটা ওপরে। কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরোয় ব্যথা করে বুকে। বিড়বিড় করে গানের লাইনগুলো গাইতে গাইতে ডায়েরিটা হাতে নিল মীরা। আর পৃষ্ঠার দিকে তাকিয়ে ও রীতিমতো ভয় পেল। একটা দুটো রক্তের ফোঁটা, সাথে কেউ যেন সদ্য লিখেছে 2 লাইন। আমাদের হয়নি শেষ পথ চলা, রয়েছে অনেক কিছু এখনো না বলা। আমাদের হয়নি শেষ পথ চলা, রয়েছে অনেক কিছু এখনো না বলা। আর কেউ যেন গুনগুন করে গানটা গেয়ে উঠল। মীরা আরো ভীত হয়ে উঠল। আমি জানি এসব আমার কল্পনা, কেউ নেই এখানে, কিচ্ছু নেই, সবটাই কল্পনা। কিন্তু তবুও মনের মধ্যে ভয়ের উদ্রেক হলো। আরও ছুটে বেরিয়ে যেতে লাগলো। কিন্তু ও পারল না। কেউ যেন ওকে আটকে দিল। ঘুরে তাকালো সে। সত্যিই কি কেউ আছো এখানে? সামনে এসো। হঠাৎ পরিবেশেই আমূল পরিবর্তন হলো। লাইটগুলো জ্বলতে লাগলো আর নিভতে লাগলো। ঘরের দেওয়ালগুলো হয়ে উঠেছে জীর্ণ আর কদাকার। বিশ্রী গন্ধ চারিদিকে, মাকড়সার জাল ছড়ানো। কি হচ্ছে এসব? কি হচ্ছে? এমন সময় হঠাৎ করেই ফ্যানটা চলতে শুরু করলো। তার ঘটর ঘটর শব্দটা ওর কানে আসতেই ফ্যানের দিকে তাকালো। একটা মেয়ে বিছানার ওপর টুল রেখে তার উপর দাঁড়ালো। মেয়েটির মুখ অস্পষ্ট। আলো নিভতে থাকা ও জ্বলতে থাকার মাঝে বোঝা যাচ্ছিল তার গায়ের কুচকুচে কালো রং, কলটকটকে বেনারসি আর কোমর অবধি ছাপানো চুল। ওর হাতে একটা সিল্কের শাড়ি, সেটা ছুঁড়ে দিয়েছে ফ্যানের ওপর। ফ্যান বন্ধ। ঘরটা গুমোট হয়ে উঠেছে। তুমি এটা কি করছো? কে তুমি? থামো! ফাঁসের ভেতরে গলা দিল মেয়েটা। এগিয়ে যেতে পারছিল না মীরা, কথা বলতেও পারছিল না। মুখ দিয়ে কেমন একটা কেবল শব্দ বেরোচ্ছে।
আমাকে থাকতে দাও। আমি থাকতে চাই। আমি সবাইকে কষ্ট দেব। আমি ফ্যাকাশে কণ্ঠে বলছিল ওই নারী। ওর দাপাদাপির সাথে ওর লম্বা চুলগুলো কাঁপতে লাগলো। ওর জিভ বেরিয়ে আসছিল প্রবল যন্ত্রণায়। মীরা আর নিজেকে ঠিক রাখতে পারেনি, অজ্ঞান হয়ে পড়ে গেল। মীরা, কেমন লাগছে এখন? হ্যাঁ, চোখ মেলে মীরা দেখল ওর সামনে বসে আছে শুভদা, রিনাদি আর রাহুল। রাহুল ওর কপালে হাত দিল। না না, জ্বর তো নেই। কি হয়েছিল তোমার? মীরা ভীত কণ্ঠে বলল, এই ঘরে কেউ আছে, এই বাড়িতে কেউ আছে, আমি তাকে দেখেছি। সে সে বারবার আমার সামনে আসছে। কে আসছে মীরা? মীরা ভয় ভয় নিয়ে চারিদিকে তাকালো। দরজার বাইরে চোখ যেতেই দেখলো আবঝা অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে। ওর মুখের কি কদাকার অবস্থা! লম্বা কালো চুল ওর মুখটা প্রায় অর্ধেক ঢেকে দিয়েছে, জিভটা বেরিয়ে আছে বাজেভাবে। মীরা, ওখানে কেউ নেই। বলতে বলতে রাহুল মীরাকে শক্ত করে ধরল। সত্যি মেয়েটা কোনো কারণে খুব ভয় পেয়েছে। মীরা আরেকবার তাকিয়ে দেখল, সত্যি তো ওখানে কেউ নেই। পরদিন অন্নপূর্ণা পুজো হয়। গ্রামের লোক এসে সকাল থেকেই হাতে হাত লাগিয়ে কাজ করে। মীরা আর রাহুল দুজনেই ব্যস্ত সকাল থেকে। এইসবের ভিড়ে এসব কিছু বেশ ঠিকঠাকই চলে। মীরার আর কিছু মনে থাকে না। সারা বাড়ি ভর্তি লোক, সবাই কত ভালোবাসা দিচ্ছিল ওদের। অন্যদিকে ঢাকের শব্দ, বামন ঠাকুরের কণ্ঠে মন্ত্রের পবিত্রতা, এইসবে এক অন্য জগতে চলে যায় ওরা। রাহুল আর মীরা পাশাপাশি দাঁড়িয়ে মায়ের কাছে হাত জোর করে চাইল তাদের পথ চলা আরও যেন সুদূর প্রসারী হয়, থেমে যেন না যায়। আমাদের পথ চলা যেন কখনোই থেমে না যায় মা। তারপর শুরু হয় মায়ের ভোগ বিতরণ। বাড়ির উঠোনে টেবিল চেয়ার পাতানো। গ্রামের ছেলে মেয়ে বউ সবাই মিলে সেই কাজে সাহায্য করতে লাগলো। রাহুল কথা বলছিল তার গ্রামের বন্ধুদের সাথে। মীরা ওদের থেকে সরে আসে। তোমরা থাকো, আমি একটু ওদিকটা দেখছি। ঠিক এমন সময় ভিড়ের মাঝ দিয়ে যাবার সময় ওর হাতটা যেন কে একজন ধরল। মুহূর্তেই মুখ ঘুরিয়ে কাউকে পেল না মীরা। কয়েকটা বাচ্চা চিৎকার করে করে খেলছে। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক জন্ম ঘোড়া, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক জন্ম ঘোড়া। আবার এমন হচ্ছে আমার সাথে। মৃত্যু, আমার মৃত্যুর কারণ আমার সামনে। আমি ওকে কষ্ট দেব না। কে যেন ওর কানের কাছেই বলল কথাটা। মীরা আবার চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক এমন সময় একজন মাঝবয়সী লোক এসে দাঁড়ালো তার সামনে। নমস্কার রানীমা। লোকটার গায়ের রং কালো, মাথায় টাক, পরনে ধুতি আর পাজামা, গোঁফ রাখা নাকের নিচে। মীরা মৃদু হাসল। ভালো আছেন? আগে রানীমা, আপনাদের দয়ায়। ও, পরিচয়টা করে দিই। আমি তরুণ পাল। আপনার শাশুড়ি মায়ের বিধ্বস্ত কর্মচারী ছিলাম যখন উনি এখানে ছিলেন। এখনো এখানে এলে আমাকেই খুঁজেন উনি। বাহ, শুনে ভালো লাগলো। মীরা এমন সময় তরুণের পিছনে সেই মেয়েটাকে দেখল। সেই বিকৃত মুখ, চোখের কোণ থেকে বেরোনো রক্তের স্রোত, জিভ বিশ্রীভাবে বেরিয়ে আছে, গলায় ফাঁস লাগার দাগ। ওর চোখ দুটো কেমন যেন হিংস্র। ও ওখানে কেমন ভীত কণ্ঠে চিৎকার করলো মীরা। তরুণ এগিয়ে আসে। কি হলো রানীমা?
কিছু নয়, আসছে এবার। মীরা ভিতরের দিকে যেতে লাগলো। বাড়ির ভেতরে ঢুকতেই পিছনে পর্দাটা কেমন অন্যভাবে কেঁপে উঠল। কেউ কি আছে ওখানে? ঘুরে গেল, এগিয়ে গিয়ে পর্দাটা সরাতে গেল। বুকটা টিপটিপ করছে। কাঁপা হাতে সরাতেই দেখলো একটা কালো বিড়াল। সন্ধে হয়েছে ততক্ষণে। আকাশের এক কোণে মিটমিট করছে সন্ধে তারা। একটু পর কেউ ঝুলি থেকে তারাদের ছিটিয়ে দেবে সারা আকাশে। পর্দার কাছ থেকে সরে সিঁড়ির দিকে এগোলো। আর এমন সময় সিঁড়ির আধারে কিছু একটা নড়ে উঠল। তোমাকে এবার খুন করতে হবে ওই তরুণকে, খুন করতে হবে ওই তরুণকে। যাও, খুন করো। ফ্যাল ফ্যাল করে তাকালো মীরা। কে কে? যাও, শেষ করে দাও ওকে। ভীত আর কান্না মিশ্রিত কণ্ঠে চিৎকার করলো মীরা। কেন তুমি আমার সাথে এমন করছো? কেন আমাকে এসব ভুলভাল কাজ করতে বাধ্য করছো? মীরা আর এখানে থাকতে পারছিল না। ও ঠিক করলো এই বাড়িটা থেকে বেরিয়ে যাবে। তাই তাড়াতাড়ি লালপাড় সাদা শাড়িটার আঁচল ঘোমটা করে নিল। তারপর বেরিয়ে যেতে লাগলো বাড়ি থেকে। এখানে এখানে আরও কিছুক্ষণ থাকলে হতে পারে আমি তাকে খুন করে ফেললাম। ভয় লাগে আমার। ও ও আমাকে দিয়ে এইসব কাজ করাচ্ছে। মীরা বাড়ির দক্ষিণ দিকে চলে গেল। রাত তখন তেমন নয়। কাছে দূরে জঙ্গল থেকে শিয়াল ডাকছে। হরিতকি আর শাল গাছ থেকে কাঠঠোকরা পাখির আওয়াজ আসছে। তেমন আলো নেই গ্রামে। চাঁদের আলোয় পদঘাট চেনা যায়। সামনে একটা বড় উঁচু বন্ধ। এই জমিদার বাড়ির 3 বিঘে জায়গা নিয়ে এই পুকুর। বাঁধে উঠতেই মৃদু বাতাস ওর গায়ে ঝাপটা দিতে লাগলো। যাক, একটু শান্তি। ঘোমটা খুলে ঘাসের ওপর বসলো মীরা। কি শান্তি লাগছে বাতাস গায়ে লাগতেই। পুকুর পাড়ে জঙ্গল থেকে ঝিঝি ডাকার শব্দ আসছে। রানীমা। একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো বাঁধে ওঠা রাস্তায়। নিচের দিকে তাকালো মীরা। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। কে? ভয় লাগছে ওর। সরে এসে গাছের একটা শুকনো ডাল ভেঙেছে। অন্তত কোনো বিপদ হলে এটা দিয়েও শেষ করতে পারবে। রানীমা, আমি। বলতে বলতে সেই ব্যক্তি ওপরে উঠে এলো। চাঁদের আলোয় ব্যক্তিকে দেখে চমকে উঠল মীরা। আপনি? তরুণ মুচকে হাসল। আগে আগে আপনি অমন করে ডাকলেন, না এসে পারা যায়? আমি আমি দেখেছি। কখন? আমার কাছে এই চিঠিটা তো আপনি দিয়ে এলেন। তরুণ টর্চের আলো ধরল। পড়তে লাগলো মীরা। আমি আপনার জন্য পুকুর ঘাটে অপেক্ষা করছি। আমি জানি আমার ভালোবাসা আপনাকে আমার কাছে নিয়ে আসবে। তরুণের মুখে ফুটে উঠছিল মৃদু হাসি। মীরা হাতের লেখা দেখে আরো অবাক হলো। এটা তো আমার হাতের লেখা, কিন্তু আমি কখন লিখলাম আর কখন দিয়ে এলাম? তরুণ বাঁকা হাসছিল। এত লজ্জার কি আছে? আসুন, আমি আপনাকে আমার ভালোবাসা দিই। বলেই তরুণ এসে হাতটা ধরল মীরার। ওফ ওফ, কি নরম শরীর। বলা শেষ করতে না করতেই তরুণের কণ্ঠে চিৎকার ভেসে উঠল। তরুণের পেট দিয়ে ঢুকে গিয়েছে ধারালো সেই গাছের ডাল, আর সেটা ঢুকিয়ে দিয়ে মীরার হাত কাঁপছে। আমি কি 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 করলাম এটা?
মীরা, ওঠো মীরা, ওঠো। অনেক ভোরবেলা মীরার কাছে এসে ওকে ডাকতে লাগলো রাহুল। একটু ভয় পেয়ে চোখ মেলে মীরা নিজেকে বিছানায় দেখে একটু আশ্বস্ত হলো, কিন্তু আরেকটা ভয় কাজ করছে, তরুণের মৃত্যুর খবর। রাহুল মীরার মাথায় হাত দিল। এমন চমকে উঠলে কেন? না, কিছু না। কিন্তু তোমাকে তো চিন্তিত কেন দেখাচ্ছে? কাল পুজো আর অতিথি আপ্যায়ন তো ঠিক মতো হলো। রাহুল উঠে দাঁড়ালো। বলছি, একটা মৃত্যু হয়েছে মীরা, মাকে ফোন করতে হবে। ঢোক গিলে বলল মীরা। মৃত্যু? রাহুল ওর দিকে ঘুরে দাঁড়ালো। কাল দেখেছো কিনা জানি না, তবে ওই বাবার বয়সী একটা লোক এসেছিলেন, তরুণবাবু। হ্যাঁ। ফ্যাকাশে কণ্ঠে বলল মীরা। হ্যাঁ মীরা, উনি। বলেই এগিয়ে গেল রাহুল। পুলিশ আসছে, ফোন করা হয়েছে পুলিশকে। রাহুল বাড়ি থেকে বেরোনোর সময় মীরাকে নিয়ে গেল। চলো, যাবে একবার? ইচ্ছে না হলেও যেতেই হয় মীরাকে। গ্রামের লোকদের ভালো মন্দ দেখা ওদের দায়িত্বে পড়ে। তবে বুকটা টিপটিপ করছে। পুলিশের গাড়ির হর্ন আসছিল পেছন থেকে। গলাটা শুকিয়ে আসছিল মীরার। যদি আমি ধরা পড়ে যাই, যদি আমার হাজত হয়, আমি কোনো প্রুফ রেখে আসেনি তো মৃতদেহের পাশে। পুলিশ আসেন, মীরা এগিয়ে যায় আরও। তবে প্রমাণ এটাই হয় যে মাতাল অবস্থায় এখানে আসার পর তরুণ পুকুরের বাঁধ থেকে নিচে বড় বড় পাথরের ওপর পড়েছে। তার ছেঁড়া পোশাক, মদের বোতল আর রক্তের দাগ সেটাই বলছে। মীরা আর এগোয়নি, রাহুলের দিকে তাকিয়ে বলল, মদ খেতে এখানে এসেছিলেন? হ্যাঁ, তাই তো মনে হয়। ওই বাঁধের ওপর থেকে দুটো ওই দেশি মদের বোতল পাওয়া গেছে, আর তার মুখ থেকেও মদের গন্ধ বেরোচ্ছিল। শাওয়ারের তলায় বসে মাথায় হাত চেপে বসে থাকে মীরা। ও কাল রাতের দৃশ্যটা এখনো ভুলতে পারছে না। ঠিক তখনই কানের কাছে কে যেন বলল, আর একটা খুন আসছে, সে আসছে। খুন করতে হবে তোকে, শেষ করতে হবে। মীরা চোখ মেলে তাকালো। না, আমি এই বাড়ি থেকে চলে যাব। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ শোনা গেল। আরও কেউ এসেছে, কিন্তু কে সে? মীরা চুল মুছতে মুছতে নিচের দিকে চলে যায়। ওর বারবার মনে হতে লাগলো ওর পেছনে পেছনে কেউ যেন একটা আসছে। ওর চারদিকটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আসছে। অনেক দূর থেকে একটা রিন রিন শব্দ আসছিল। যা, এগিয়ে যা, এগিয়ে চল, খুন করতে হবে। মীরা পিছনে ঘুরে তাকালো, কিন্তু কই কেউ তো নেই। নিচে নামতেই ওর দিকে এগিয়ে এলো রাহুল। মীরা, মা এসেছেন। রাহুলের পিছনেই দাঁড়িয়ে আছেন সুমি দেবী। আমি একটু ফ্রেশ হব, খুব ক্লান্ত লাগছে। আমি নিয়ে যাচ্ছি, দাঁড়াও। রাহুলের হাত থেকে ট্রেটা নিয়ে দিল মীরা। তারপর কফি আর বিস্কিট ইত্যাদি এগিয়ে যেতে লাগলো। ও যত এগোচ্ছিল তত এমন লাগছিল কেউ যেন ওর কানের কাছে এসে বলছে, খুন করতে হবে, খুন করতে হবে। তুমি যে হও না কেন, আমি কাউকে খুন করব না। বলতে বলতে মীরা এসে দাঁড়ালো দরজার সামনে। দরজা খুলতে খুলতেই বিষণ্ণ মুখে সরে গেলেন রাধারানী দেবী। আসো মা, ওই তরুণের মৃতদেহ দেখে আসার পর মনটা বড্ড খারাপ। এসো এসো। কফিতে একটা চুমুক দিয়েই উনি টেবিলের কাছে এলেন। একটা কবজ এনেছি তোমাদের জন্য। এসো তো, এদিকে এসো। এই গ্রামে তো একটা মৃত্যু হলো, হঠাৎ করে হলো জানো। তোমাদেরকে তো কয়েকদিন থাকতে হবে এখনো।
তাই এটা তোমার হাতে বেঁধে দিলাম। এটা বেঁধে রাখবে কিন্তু। বলতে বলতে উনি ব্যাগের দিকে এগিয়ে গেলেন। অমনি মীরার শরীরে একটা ঝাঁকুনি দিল। ও না চাইতেও ফলের প্লেট থেকে ছুরিটা তুলে নিল। মীরা অনেকবার ওটা ফেলতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পড়ছিল না। ও যন্ত্রের মতো এগিয়ে যেতে লাগলো রাধা দেবীর পিছনে। তারপর ছুরি শক্ত করে ধরে হাতটা পিছিয়ে আনতে লাগলো, সেটা তার পেটের উল্টো দিকে গেঁথে দেওয়ার জন্য। ভয়ে মীরা চোখ বন্ধ করলো, কিন্তু ওর হাত ঠিক এগিয়েই চলেছে। মীরা! রাহুল এসে মীরার কাঁধে হাত রাখতেই মীরার শরীর শান্ত হয়। মীরা নিচে ধরেছিল ছুরি, আর শাড়ির আঁচলের কারণে রাহুল কিছুই দেখতে পায়নি। ও মৃদু হেসে বলল, কফি শেষ হলে এসো, লাঞ্চ করবে তো নাকি? রাধারানী দেবীর সাথে লুডো নিয়ে বসেছিল মীরা আর রীনাদি। আজ সব রান্নার দায়িত্বে রাহুল আর শুভদা। রাত বাড়ছে। খোলা জানালার পাশে একটা পেঁচা অনেকক্ষণ বসে ডাকছিল। বুনো ফুলের গন্ধ আসছিল, সাথে আসছিল হঠাৎ হঠাৎ করেই হাসনুখানা ফুলের গন্ধ। মহারানী, তোমরা সবাই এবার এসো, রান্না শেষ। মা আর রীনাদি নিচে নামতেই রাহুল হাতটা ধরল মীরার। শোনো একবার। মীরার পেটে হাত রাখল রাহুল। তারপর একটু চাপ দিতেই মীরার শরীর শিউরে উঠল। ও চোখ বন্ধ করে রাহুলের বুকের উপর এসে পড়ল। লোকে দেখে ফেলবে। বউকে আদর করার জন্য বুঝি লোকের সম্মতি নিতে হবে? এই একটা জাস্ট একটা কিস, একটা। না, রাতে। রাহুল ওকে ঠেস দিয়ে ধরল দেওয়ালে। তারপর ওর হাতটা চেপে ধরল দেওয়ালের সাথে। বাইরে থেকে ঘষা চাঁদের আলো মেয়েটার মুখে আর উন্মুক্ত বুকের ওপর পড়েছে। আলতো করে ওর কপালে আঙুল রাখল রাহুল। তারপর সেই আঙুল ধীরে ধীরে ওর ঠোঁট থেকে বুক অবধি এলো। মীরা শিউরে শিউরে উঠতে লাগলো। অবশেষে রাহুল মীরার নাকে নাক রাখল। লাভ ইউ মীরা, আই লাভ ইউ। মীরার শরীর কেঁপে উঠল। কি একটা শীতল বাতাস ওর গায়ে প্রবেশ করতে লাগলো। অন্ধকার বারান্দা দিয়ে একটা সাদা ছায়ামূর্তি হেঁটে হেঁটে এসে ওর গায়ের কাছে এসে অদৃশ্য হয়ে গেল। রেখে দিল একটা বুনো ফুলের গন্ধ। মীরার চেহারা বদলে গেল, কেমন উন্মত্ত হয়ে উঠল। রাহুলের বুকের কাছটায় ধরল শক্ত করে। রাহুল তখন ওর ঠোঁটে গভীরভাবে চুম্বন করছিল। একটা অতৃপ্ত আওয়াজ করে মীরা ওকে ফেলে দেয় নরম বিছানায়। মীরার এলোমেলো চুলগুলো বাতাসে ভাসতে লাগলো। রাহুলের কোমরের ওপর বসে ওর শার্টের বোতাম খুলে ঠোঁট রাখলো ওর লোমশ বুকে। আমায় পাগল করে দাও রাহুল। রাহুলদা, ও রাহুলদা! সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ডাকতে লাগলো শুভ। আরে রাহুলদা গো, চলো, ভাত বেড়ে রাখা আছে গো, মা ডাকছেন নিচে। খেতে বসে একবারও রাহুলের দিকে তাকায়নি মীরা। ওর লজ্জা লাগছিল। বারবার মনে পড়ছিল কিভাবে ও রাহুলকে কাছে টেনেছিল, কিন্তু ও তো এমন ছিল না। শুভ খাওয়া শেষ করে বাগানের দিকে আসতেই আটকে গেল। একটা অস্পষ্ট ছায়ামূর্তি যেন হেঁটে চলেছে। তার পায়ের নুপুরের ছমছম শব্দ হচ্ছে। গুনগুন করে গাইছে, মনো হেরেছি ওই চোখেরই মায়াতে, কেমনে বাঁধিলে ওই চোখের জাদুতে, ও শ্যাম কেমনে বাঁধিলে ওই চোখের জাদুতে। রাহুলদা,
বলছি আমার না তোমার একটা জিনিস বলার আছে। রাহুলের কাছে শুভ কথাটা বলতেই সিগারেট ফেলে দিল রাহুল। ছাদে একটা মৃদু আলো জ্বলছে। রাহুল দেখল শুভ তার মুখটা কেমন চিন্তিত। কি বলবে শুভদা? জরুরি কিছু নাকি? কি হয়েছে বলো তো? অনেক রাত তখন। কেমন একটা অদ্ভুত স্পর্শ অনুভব করছিল মীরার। কেউ যেন ওর সারা মুখে হাত বোলাচ্ছে আর কেমন ফ্যাকাশে কণ্ঠে বলছে, এমন সুন্দর তো আমিও হতে চাই, এমন রূপ, এই শরীর যে আমিও চাই। তারপর মনে হচ্ছিল সে যেন তাকিয়ে আছে মীরার মুখের দিকে। মীরা অনেক চেষ্টা করেও চোখ মেলে তাকাতে পারছিল না। তারপর চোখ মেলে তাকাতেই দেখল ঘরের আলোটা দপদপ করছে আর ওর সামনে সিলিংয়ে ঝুলছে একটা শরীর। চিৎকার করতে করতে ঘরটা ছেড়ে বেরিয়ে যায় মীরা। কিন্তু ওর পাশে ঘুমানো রাহুল কিছুই টের পেল না। একেবারে মায়ের ঘরের সামনে বারান্দায় এসে দাঁড়ায় মীরা। তারপর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। চারিদিকে কেমন গাঢ় নীরবতা। বার দুয়েক কোথায় একটা কুকুর যেন ডেকে উঠল। বারান্দার খুঁটি দিয়ে বেয়ে যাওয়া মাধবীলতার ফুলগুলোতে চাঁদের আলো পড়ে কিরকম মায়াবী দৃশ্যের সৃষ্টি করেছে। হঠাৎ মীরার কাঁধে হাত। মীরা? কেঁপে উঠল মীরা। কে? আমি? ঘুরে দেখল রাধারানী দেবী। উনি মীরার মাথায় হাত রাখলেন। তোমাকে এতটা উদ্বিগ্ন কেন দেখাচ্ছে বলো তো? এত রাতে আমাকে ফোন করে তুমি এখানে আসতে বললে কেন? ফোন? আমি? রাধারানী দেবী অবাক হলেন। হ্যাঁ, এই একটু আগেই তো বললে। আচ্ছা বলো, কিছু কি বলবে? এখানে ভালো লাগছে না? কিন্তু হঠাৎ ওনার পেছনে কাউকে দেখতে পেল মীরা। সাদা একটা ছায়ামূর্তি হেঁটে চলেছে অন্ধকার ধরে। মা, ওই তো ও ও আমার কাছে বারবার আসে, আমাকে খারাপ কাজ করায়। চিৎকার করে মীরা কথাগুলো বলতেই উনি পিছনে ঘুরে তাকালেন। কোথায়? কেউ তো নেই। মীরা, কিছু হয়েছে তোমার? কি হয়েছে বলো না। বলতে বলতে উনি আরও ঘুরে দাঁড়াতেই গলাটাতে কঠিন একটা হাত অনুভব করল। রাধারানী, আমাকে চিনতে পারছিস? মীরার কণ্ঠ কেমন ফ্যাকাশে আর বিবর্ণ। রাধারানী দেবী চোখ গোল গোল করে তাকালেন। আহ আহ ছেড়ে দাও। কে তুমি? অনেক চেষ্টা করেও উনি পারলেন না। মীরা তার গলা চেপে তাকে দুই হাতে শূন্যে তুলে বলে, কালো মেয়েটা, কদাকার মেয়েটা। রাধারানী, কালো মেয়েদের বাঁচার অধিকার নেই, কারোর বউ হওয়ার অধিকার নেই। ছটফট করতে করতে রাধারানী দেবী নিথর হয়ে গেলেন। ওনার শরীরটা ধপ করে নিচে পড়ে গেল। চোখ দুটো বিস্ফারিত হয়ে তাকিয়ে আছে, যেন মীরাকে বলছে, তুমি আমার খুনি। আমি সবাইকে বলে দেব তুমি আমার খুনি। জিভটা বেরিয়ে আছে বিশ্রীভাবে। মীরার মাথাটা ঘুরে গেল। ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঠিক এমন সময় কারোর আসার শব্দ পেল। চমকে উঠল মীরা। ধরা পড়ে গেল নাকি ও? তাড়াতাড়ি করে মীরা থামের আড়ালে লুকিয়ে রইল। ওর পাশ দিয়ে এগিয়ে আসছিল রাহুল। মা, ও মা। রাহুল আবার ডাকল, মা, আমি তোমাকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। সেই সুযোগে এক পাশ থেকে রাহুলের কাছে এসে দাঁড়ালো মীরা। কি হলো রাহুল? মাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি জানো মীরা।
ঠিক তখনই ওপর থেকে কিছু একটা ধপ করে পড়ার শব্দ হলো, আর সেই শব্দে সারা বাড়ি জেগে উঠল। সবাই আলো নিয়ে ছুটে গেল কি হয়েছে দেখার জন্য। চারদিক থেকে আসা আলো গিয়ে পড়ল একটা শরীরের দিকে, থেঁতলে যাওয়া রাধারানী দেবীর মুখের ওপর। ছাদ থেকে লাফ দিয়ে পড়েছেন উনি। রক্তাক্ত শরীরটা কি বিভৎস লাগছে। বার দুয়েক শেয়াল ডেকে গেল। বেরিয়ে আসা জিভটা রক্তে লাল, রক্তে ভেজা দুই চোখের ওপর পড়ে আছে খুবলে যাওয়া মাংসপিণ্ড। মীরার মনে হলো কেউ যেন ওর পিছনে এসে দাঁড়িয়ে হাসছে। মীরা ভয়ে সিটকে ছিল এই মৃতদেহ দেখে। ওই তরুণের মৃত্যুর সময় এত কষ্ট আর ভয় লাগেনি, কিন্তু এবার খুব কষ্ট আর ভয় লাগছে। ওপরে উঠেই চিৎকার করতে লাগলো, কেন তুমি আমাকে দিয়ে সব কাজ করাচ্ছ? আমায় ছেড়ে দাও। আজ আমি তাকে মেরেছি যিনি আমায় মেয়ের মতো আগলে রাখতেন। তুমি কেন করছো আমার সাথে? আর ওর পেছন থেকে একটা অট্ট হাসি শোনা যেতে লাগলো। শেষ হবে, সবাই শেষ হবে। মাথা ঘুরে পড়ে যায় মীরা। কয়েকটা মাস পর মীরা শহরে ফিরে এসেছে রাহুলের সাথে। আজকাল মীরা ঘর থেকে বেশি বেরোয় না। ঘরের ভেতরে একা থাকতেই ভালোবাসে। কেমন একটা অপরাধ বোধ নিয়ে থাকে সব সময়। শ্বশুরমশাই অনেকবার চেষ্টা করেছেন তার সমস্যার ব্যাপারে কথা বলতে, কিন্তু মীরা কিছুই বলেনি। মেয়েটা আস্তে আস্তে কেমন ভীত হয়ে উঠছে। ঘরের কোণ ওর একমাত্র বসবাস করার জায়গা। তবে অনেকেই বলে হয়তো রাধারানী দেবীর মৃত্যুটা সে মেনে নিতে পারেনি। ওরও ঠিক হতে সময় লাগবে। রাহুল আর ওর বাবাও তাই ভাবে। মীরা তো রাধারানী দেবীর বড্ড আদরের ছিলেন, তাই তার চলে যাওয়াটা মেনে নিতে পারেনি। সেদিন রাতে রাহুল মীরাকে কাছে টানল। মীরা? মীরা আনমনা চোখে তাকালো। ওর চোখের তলায় কালি, রুগ্ন চেহারা, এলোমেলো চুল আর শুষ্ক ঠোঁটে হাসল। বলো। তুমি আমাকে এখনো অবধি বললে না যে কি হয়েছে তোমার। মীরা সরে এলো। আমার সময় দাও রাহুল। মীরার রুগ্ন শরীরটা বিছানার সাথে মিশে যায়। মীরা জানে ওর হাতে যে দুটো খুন হয়েছে সেটার কোনো প্রমাণ মেলেনি, কিন্তু নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না মীরা। বারবার মনে হচ্ছে অনেক বড় কোনো ভুল করেছে। আর সেই অস্পষ্ট ছায়ামূর্তি এখনো দেখতে পায় মীরা। সে এখনো ওকে দেখে হাসে আর বলে, শুরু হবে, আরো মৃত্যু মিছিল শুরু হবে। রাহুলের ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছিল মীরা কিছু একটা বলছে ঘুমের ঘোরে। ঘরটা তখন আবছা আলোয় আলোকিত। বার কয়েক একটা রাত জাগা পাখি ডেকে উঠল। মীরা! কি হয়েছে মীরা? শীতের রাতের নীরবতা ভেদ করে ওর ডাক মিলিয়ে গেল কোথায়, কিন্তু মীরা উঠল না। ঘুমের ঘোরে বলতে লাগলো কিছু একটা। ওর মুখের কাছে কান নিয়ে এলো রাহুল। আমি খুন করব না, চলে যাও তুমি। কেন কেন আসো আমার কাছে? চলে যাও প্লিজ, চলে যাও। মীরা চমকে চমকে উঠছিল বার কয়েক। রাহুলের মনে হলো সত্যি কেউ যেন দাঁড়িয়ে আছে ওদের ঘরের কিনারের আঁধারে। তার নিঃশ্বাসের শব্দ যেন পাওয়া যাচ্ছে এই নিস্তব্ধ রাতের আঁধারে। কবরেজ মশাই, আপনি একটু দেখুন তাহলে। নিজের পুরনো সেই বাড়িতে ফিরে এসেছে রাহুল। এই গ্রামে কি একটা সমস্যায় একটা বাড়িতে উত্তরবঙ্গ থেকে সাধন কবিরাজ এসেছেন। খুব সাদামাটা লোকটা,
তার কথাতেই বোঝা যাচ্ছিল উনি সত্যি বড় মাপের কবিরাজ। কোনো দাম্ভিকতা নেই, কথাগুলো বেশ মধুর। গায়ে টায়ারের জুতো, ধুতি আর পাঞ্জাবি, মাথার স্বল্প লম্বা চুলগুলো পিছনের দিকে চিরুনি করে রাখা। সাধনবাবু মৃদু হাসলেন। আমি দেখতেছি, বুঝলেন, কিন্তু এইটার জন্য আপনার স্ত্রীকে এখানে নিয়ে আসতে হবে। আমার মনে হয় এইখানে আসার পর যখন তার এমন হয়েছিল তখন এইখানেই তাকে নিয়ে আসা উচিত। কিন্তু সাধনবাবু, সেই বাড়িতে থাকার কথা শুনলেই আঁতকে ওঠে। সাধনবাবু চোখ সরু করে তাকালেন। ভাবতে লাগবে না, ওরে বলুন ওই বাড়িতে আমিও থাকব। একজন কবিরাজ থাকলে তার কোনো ক্ষতি হবে না। অবশেষে রাজি হয় মীরা। যখন গাড়ি থেকে নেমে বাড়ির বাগানে দাঁড়ালো তখনই ওর শরীর কেঁপে উঠল। চারিদিকে সেই জঙ্গল, সেই বন, সেই বাড়ি আর সিঁড়ি। ভীত চোখে তাকালো মীরা। জয় শিব শম্ভু। কণ্ঠটা শুনে চমকে উঠল মীরা। ওর সামনে এসে দাঁড়ালেন সাধন কবিরাজ। তোমরা এসেছো? রাহুল মীরার দিকে তাকালো এবং বলল যে ইনি হচ্ছেন রাহুলের মায়ের বড় দাদা। ইনি এসেছেন জলপাইগুড়ি থেকে, আর ওনার ইচ্ছা উনি প্রথমে মীরাকেই দেখবেন। নমস্কার মামা। বলতে বলতে মীরা প্রণাম করল। ভালো থাকো মা। মাথায় হাতটা রাখতেই মীরা কেঁপে উঠল। মনে হচ্ছিল কোনো অলৌকিক শক্তি যেন ওকে আকর্ষণ করছে। ওর শরীরটা কেমন একটা যেন লাগছে। মীরা ঘুমিয়েছিল। রাহুল আলতো পায়ে বেরিয়ে এলো বাইরে। সাধন কবিরাজের ঘরে এসে ঢুকল সে। হ্যাঁ বলুন কবিরাজবাবু, আপনি কিছু বুঝলেন? সাধনবাবু জানালার পাশে বসেছিলেন। উনি উঠে দাঁড়ালেন। এসো এসো, বসো। বসল রাহুল। চারপাশটা আরও শান্ত। শীতের রাত, টুপটুপ করে হিম পড়ছে। রাহুল তার মুখোমুখি বসল। আজ এখানে আসার পর কিন্তু কেমন বদলে গেছে মীরা। কেমন ছটফট করছে বারবার, আর বারবার বলছে আর কদিন থাকতে হবে এখানে। হ্যাঁ জানি। তুমি কি খেয়াল করেছো আমাকে দেখার পরেই তার মুখের ভাবটা কেমন বদলে গিয়েছিল? হ্যাঁ কিছুটা। আচ্ছা এমন করছিল কেন বলুন তো? এটার উত্তর আমিও খুঁজছি রাহুল। বলতে বলতেই বাইরে থেকে আসা শব্দে ওরা জেগে উঠল। কেউ যেন এই ঘরের দিকেই আসছে। সাধনবাবু তাড়াতাড়ি রাহুলের হাতটা ধরে টেনে নিয়ে গেল একপাশে আলমারির পিছনের দিকে। তারপর ঠোঁটে আঙ্গুল দিয়ে ফিসফিস করে বলল, এই চুপ করে থাকো, চুপ করে থেকো, শুধু দেখো কি হয়। রাহুল বুঝতে পারছিল না কেন এমন করছেন উনি, তবে শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। এমন সময় দরজা খুলে গেল। বাইরের ঝড় বাতাস এসে ঢুকলো ঘরের ভেতরে। একটু পরেই দেখতে পেল মীরা ঢুকছে এই ঘরে। আর ওর মাথার চুল, শাড়ির আঁচল বাতাসে ভাসছে। কি বিভৎস লাগছে। মুখ দিয়ে একটা ফ্যাকাশে অথচ গম্ভীর কণ্ঠ। কোথায় কোথায় তুই? রাতের এই নিস্তব্ধ পরিবেশে নিজের স্ত্রীকে যে ভয়াবহ রূপে দেখল রাহুল, তার কোনো ব্যাখ্যা পেল না। তবে ভয়ে বুকের ভেতরটা শুকিয়ে গিয়েছে। সাধনবাবু এখানে না থাকলে নির্ঘাত অজ্ঞান হয়ে যেত। চারিদিকে এক প্রকার তাণ্ডব শুরু করলো মীরা। সব কিছু তোলপাড় করে খুঁজতে লাগলো মীরা। কাউকে কিছু না পেয়ে ঘুরে চলে গেল মীরা। দরজাটা দড়াম করে আটকে গেল। ও যাওয়ার অনেকক্ষণ পর অবধি রাহুলের বুকের দুরু দুরু গেল না। অবশেষে
ফ্যাকাশে কণ্ঠে বলল, এভাবে তো আমি ওকে কখনো দেখিনি ঠাকুরমশাই। সাধনবাবু হাসলেন, তারপর বললেন, তোমাকে আমি আরো একটা ভয়ঙ্কর কথা বলবো, যেটা শুনতে অবাক লাগলেও সত্যি। কি বলবেন উনি? খারাপ লাগলেও সত্যি। আমার মনে হয় যে তোমার স্ত্রী তোমার মাকে, এমনকি ওই এই কি নাম ছিল যেন লোকটার, হ্যাঁ তরুণ, হ্যাঁ, দুজনকেই মেরেছে। চটে গেল রাহুল। দয়া করে এবার একটুখানি চুপ করুন। আপনি আপনি আমার স্ত্রীকে ইনডাইরেক্টলি খুনি বলছেন। কি যা তা বলছেন? এটা পাঁচকান হলে ওকে নিয়ে সবাই নিন্দা করবে। আপনি জানেন আপনি যেটা বলছেন ওর জন্য জেল হতে পারে। সাধনবাবু একটা বিড়ি ধরিয়ে জানালার বাইরে অন্ধকারের দিকে তাকালেন। ভেবো না, আমি কাউকে বলবো না। আমি এত বছরের অভিজ্ঞতা থেকে বললাম আর কি। তুমি বুঝতে পারছো না, ওর মধ্যে সেই পুরনো মীরা নেই। আজ একটু আগেই ওকে তুমি কেমন দেখলে? কিছু একটা বলতে যাচ্ছিল রাহুল, শেষের কথাটা শুনে ও আটকে যায়। সাধনবাবু দেখলেন ছেলেটার চোখ ছলছল করছে, কাঁধে হাত রেখে বললেন, আমার মাকে আমি হারিয়েছি, এবার আমার গলাটা বুঝে আসে রাহুলের। কষ্টে কিছুই বলতে পারে না আর। পিঠে হাত বুলিয়ে দিলেন সাধনবাবু। বুঝলে, আমি এত নিষ্ঠুর নই বাবা। মীরা আমার মেয়ের মতন। আমি চাই না মীরার সাথে খারাপ কিছু কোনোদিন হোক। একটা ভরসা পেল রাহুল। ওনাকে প্রণাম করে নিজের ঘরে এলো। নিশ্চিন্তে ঘুমোচ্ছে মীরা। একটু আগেই ওকে যেই রূপে দেখেছিল সেই রূপের সাথে এই রূপের কোনো মিল পাচ্ছে না রাহুল। মাথার ওপর হাতটা রেখে ঘুমন্ত মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল রাহুল। তুমি তো আমার মাকে অসম্ভব ভালোবাসতে মীরা। আমি জানি তুমি এই কাজ কখনো করবে না। সাধন কবিরাজ নিজের ঘরে সমস্ত কিছু জোগাড় করছিলেন। রাহুল তখন পাহারা দিচ্ছিল মীরাকে। মীরা কিছুতেই ঘুমোতে চাইছিল না, বারবার উঠে জানালার পাশে রাখা আরাম কেদারায় বসছে। ও হেলান দিয়ে বসতেই চেয়ারটা এক নাগারে ক্যারক্যার শব্দ করতে লাগলো। ওকে বারংবার নিজের কাছে আনছে রাহুল। আচ্ছা আচ্ছা, তুমি একটুখানি ঘুমাও তো। কাল সকালে আমরা এখান থেকে চলে যাব। তুমি এখন একটুখানি ঘুমাও। এখানে আমারও আর ভাল লাগছে না। মীরা, এটা যেটা বলছে শোনো, ঘুমাও, একটু ঘুমাও। মীরাকে নিজের বুকে চেপে রাখতেই মীরা ধীরে ধীরে ওর গলা বেষ্টন করে ধরতে লাগলো। তারপর শুষ্ক ঠোঁট নিয়ে এলো রাহুলের ঠোঁটে। মীরার বুকের ওঠানামা টের পাচ্ছিল রাহুল। মীরা ওর খোলা কাঁধে ঠোঁট রাখল, ওর কোমরের ওপর দিয়ে পা দিয়ে নিজেকে খুব কাছে নিয়ে এলো। ওর মাথার চুলগুলো মুঠো করে ধরে নিজের গলায় বসিয়ে দিল। কিন্তু রাহুল তখন সাধন কবিরাজের দেওয়া মন্ত্র উচ্চারণ করছিল, কাজেই আস্তে আস্তে ঘুমের মধ্যে প্রবেশ করছিল। রাহুল, রাহুল, আমি তোমাকে চাই। বলতে বলতে কখন যে ঘুমের ঘরে চলে গেল। ওর হাতটা আলতো করে সরিয়ে রেখে রাহুল ছুটে গেল ওয়াশরুমে, আর তারপর সাধন কবিরাজের ঘরের দিকে। হর হর মহাদেব। সাধন কবিরাজ একটু শক্ত কণ্ঠে বলে উঠলেন। ওনার সামনে আঁকা একটা চক্র, তার 5 দিকে 5টা প্রদীপ জ্বলছে। ঘরে কোনো আলো নেই, চারিদিকে কেমন গাঢ় অন্ধকার। ঝিঁঝিও আজ বোধ হয় ডাকতে ভুলে গিয়েছে। শীতকালের রাত বলে চারিদিকে আরও নীরব। রাহুল বসে আছে ওনার পেছনে। হঠাৎই শোনা গেল একটা ফিসফাস কণ্ঠ। কে যেন ছুটে গেল এধার থেকে ওধার। আবার হঠাৎ একটা কান্না ভেসে এলো। আমি সুন্দর হতে চাই, আমায় তোমরা বেরো না, আমায় থাকতে দাও। তারপর সেই কান্নাই ধরা দিল হাসির সুরে।
আমি কাউকে ছাড়বো না, ছাড়বো না। মৃত্যুর মিছিল হবে, রক্তের নদী বইবে, সিলিংয়ে ঝুলবে আরো একটা লাশ। হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল। সাধন কবিরাজ তখনও মন্ত্র পড়ছেন। সামনে একটা অদ্ভুত দৃশ্য দেখে শিউরে উঠল রাহুল। সিলিংয়ে ঝুলছে একটা শরীর, পরনে লাল টকটকে শাড়ি, মাথার সমস্ত চুল দিয়ে মুখ ঢাকা। ছটফট করতে করতে মুখটা একবার এদিকে ঘুরতেই চমকে উঠল রাহুল। কাবেরী! শেষ করে দেব, শেষ করে দেব। একটা চিৎকার করে কেউ দরজা খুলল। ঘরের আলোগুলো আবার নিভে গেল। রাহুল বিস্ফারিত চোখে দেখল সিলিংয়ে আর কিছুই নেই। দরজার সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত দর্শনা মূর্তি। প্রদীপগুলো কাঁপছে দমকা বাতাসে। বার দুই শেয়াল ডেকে উঠল। কবিরাজ মশাই চিৎকার করল, কে কাকে শেষ করবে সেটাই দেখার। বলেই মন্ত্র পড়তে শুরু করতেই সেই অদ্ভুত মূর্তি ওং রিং রিং শ্রিং ক্রিং ওং ফাটং ধীরে ধীরে যন্ত্রের মতো হেঁটে আসতে লাগলো। অন্ধকারে তার সাদা অবয়ব কেবল বোঝা যাচ্ছিল, সাথে নূপুরের ঝনঝন শব্দ। আরও সামনে আসতেই কবিরাজ মশাই সামনের দুটো মশাল জ্বেলে দিল। রাহুল বিস্ময় ভরে তাকালো। মীরা! মীরা মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। মুখের ওপর সমস্ত এলোমেলো চুল পড়ে আছে, দুই হাত সামনের দিকে রাখা। মুখ দিয়ে অনবরত একটা বিশ্রী শব্দ বেরোচ্ছে। সাধন কবিরাজ সেই চক্রের ওপর আঙুল রেখে আরও কিছু মন্ত্র পড়তে লাগলেন। অমনি বাইরের বাতাসের দাপট বেড়ে গেল। ছেড়ে দে। বলতে বলতে পড়ে গেল মীরা। মীরা! মীরা! চিৎকার করে এগিয়ে গেল রাহুল। ওর হাতটা টেনে ধরলেন সাধন কবিরাজ। যেও না! গড় গড় শব্দ করতে করতে শুয়ে থাকা মীরার দুটো হাত সামনের দিকে উঠে গেল। তারপর ধীরে ধীরে মুখটা তুলল। ঘরে সেই মৃদু আলো, বাইরে তুমুল ঝড়ের শব্দ। এলোমেলো চুলের মাঝে একটা ভয়ঙ্কর মুখ, গলায় লাল দাগ, জিভটা বেরিয়ে আসা সামনের দিকে, কালো তার গায়ের রং। ওকে চেনো রাহুল? সাধনবাবু প্রশ্ন করতেই রাহুল কাঁপা কণ্ঠে বলল, আমার প্রথম স্ত্রী কাবেরী। ওর হঠাৎ মৃত্যু হয়েছিল আমাদের বিয়ের 3 মাস পরে। প্রবল ঝড়ের মতোই শটান উঠে দাঁড়ালো কাবেরী। রাহুল, তুমি তুমি শেষ হবে আমার কাছে। তোমরা সবাই মিলে আমাকে শেষ করেছো, তবে কেন আমায় বিয়ে করলে বলো? রাহুল সামনে এগিয়ে এলো। যদি তোমার তাই মনে হয় আমাকে মেরে ফেলো, কিন্তু ওই মীরার কোনো দোষ নেই। ওর শরীর থেকে তুমি বেরিয়ে আসো। আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেছো রাহুল? আজ তোমার অন্য কারোর জন্য অনেক চিন্তা, তবে ওই সব মিথ্যে কথা কেন বলেছিলে? রাহুল ছলছল চোখে তাকালো ওর দিকে। আমি আর ঈশ্বর জানেন আমি তোমাকে এই 5টা বছরে কখনো ভুলতে পারিনি। তারপর জোর করে আমাকে মীরার সাথে বিয়ে দিল। মেয়েটার ভালোবাসা আমাকে নতুন করে ভালোবাসতে বাধ্য করেছে কাবেরী। কাবেরী, আমি তোমাকে সত্যি ভালোবেসেছি, তাই তো এই গ্রামে এসে তোমাকে দেখার পর থেকে আমি ভালোবেসে তোমাকে নিজের করে নিয়েছিলাম। কালো গায়ের রং, কম শিক্ষিত বলে সবাই আপত্তি করলে আমি তোমাকে নিজের স্ত্রী বানিয়েছি কাবেরী। আমি তোমাকে ভালোবেসেছি। তারপর বিয়ের পর কাজের সূত্রে বাইরে গেলাম। একদিন মা খবর দিল যে এই বাড়িতে ঘুরতে এসে সিঁড়ি দিয়ে পড়ে তোমার মৃত্যু হয়েছে। কাবেরী গর্জে উঠল, মিথ্যে, এসব মিথ্যে। তবে সত্যিটা কি কাবেরী? কাবেরী সেই অতীতে হারিয়ে যায়। এই ঘরে সেদিন বিয়ের অ্যালবাম দেখছিল কাবেরী। কাবেরী! বলতে বলতে গ্রামের তরুণ লোকটা এসেছিল।
দরজা দিচ্ছিল দেখে ভয় পায় কাবেরী। মা মা কি করছেন মা? মা মা দরজাটা খুলুন। মা মা বাবা মা কি করছেন নাকি মা? মা বাইরে থেকে হেসেছিল সেদিন রাধারানী দেবী। ওই কালো রং আর অশিক্ষিত একটা মেয়ে, ও হবে কিনা আমার বাড়ির বৌমা? কি শখ না রে তোর, খুব সাজ জেগেছে মনে। দাঁড়া, আজকে তরুণ তোর সব স্বাদ মিটিয়ে দেবে, সব স্বাদ মিটিয়ে দেবে তোর। অত্যাচার করার পর তরুণ ওকে খুন করে ফাঁসে ঝুলিয়ে দেয়। ওর আর্তচিৎকার কেউ শুনতে পায়নি সেদিন। নিথর হওয়ার আগে অবধি বিড়বিড় করে বলছিল কাবেরী, আমি ফিরবো, এই সব কিছুর হিসেব হবে, সব কিছুর। কান্না জড়িত কণ্ঠে বলে উঠল রাহুল। বসে আছে কাবেরী, রাহুল ওর কাঁধে হাত রাখলো। আমি অপরাধী কাবেরী, আমায় শেষ করো, তারপর আমরা একসাথে থাকবো। তুমি মীরাকে ছেড়ে দাও কাবেরী। সাধনবাবু এগিয়ে এলেন। কাবেরী, তুমি তো ভালোবাসো রাহুলকে। ছেলেটা মীরার সাথে সুখী হোক, তুমি ওকে সুখী দেখেও সুখী থাকতে পারবে। ভালোবাসা তো ত্যাগও শেখায়। কাবেরী বলল, তোমার ভালোবাসা বেঁচে থাকুক মীরার মধ্যে। আমায় তবে মুক্তি দিন কবরেজ মশাই, আমার প্রতিশোধ শেষ। পুকুর পাড়ে আমার মরা শরীরটা পড়ে আছে, আমায় মুক্তি দিন। রাহুল আর মীরা অনেক ভালো থাকুক। রাহুল ওকে ধরল। আর কোনো ভালোবাসার এমন পরিণতি হবে না কাবেরী। লোক একদিন বুঝুক। রূপের চাইতে ভালোবাসা বড়। আমি মীরাকে বলবো, তোমার কথাটা যে মা লুকিয়েছে সেটা জানুক। ও বুঝুক যে এই দুটো মৃত্যু ওকে দিয়ে হয়েছে, সেইগুলো হওয়ার ছিল। কাবেরী ছলছল চোখে তাকালো ওর দিকে, ওর গালে 2 হাত রাখলো। তুমি কথা দাও এই সব মেয়েদের জন্য কিছু করবে? করবো কাবেরী, করবো, কথা দিচ্ছি তোমাকে। হঠাৎ একটা ঝোড়ো বাতাস ঘরের ভেতরে ঢুকলো। কবিরাজ মশাই আর রাহুল ছিটকে গেল অনেকটা দূরে। বাতাস শান্ত হতেই দেখলো ঘরের আলো জ্বলে উঠেছে। মীরা ধীরে ধীরে উঠে বসছে। রাহুল ওর কাছে আসতেই মীরা ফ্যাল চোখে তাকালো। এখানে কেন শুয়ে আমি? রাহুল শান্তির হাসি হেসে ওকে বুকে জড়িয়ে ধরল। বুকু, 2-এর পিচ মেরে সেভ করে দাও বন্ধু। 2-এর পিচ মেরে সেভ করে দাও।